আসসালামু আলাইকুম। আমি বাকিউল্লাহ লস্কর। আজকে তোমাদের গ্যাসের আচরণের পরবর্তী অংশটুকু পড়াবো। আগের দিন বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পড়িয়েছিলাম। তো সেখান থেকে কিছু অঙ্ক করানো যাক। যেমন এখানে একটি অঙ্ক আছে, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি, ওই উষ্ণতায় 300 মিলিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 equal to P2 V2। এখানে P1 হলো প্রাথমিক চাপ অর্থাৎ 760 mm Hg, V2 200 cc, P2 অর্থাৎ অন্তিম চাপ 380 মিলিমিটার Hg, V2 কত, এটা আমাদেরকে বের করতে হবে। 760 mm Hg অর্থাৎ 760 মিলিমিটার পারস্তম্ভ। Hg মানে পারদ। 760 মিলিমিটার Hg মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভ এবং এটা 38 সেন্টিমিটার পারস্তম্ভ। তো এখানে অঙ্কটা যদি সলভ করা যায় তাহলে কি হবে? কিভাবে লিখবো আমরা? P1 V1 equal to P2 V2 অর্থাৎ V2 is equal to P1 V1 by P2। P1 এর মান 760, V1 200 সিসি, P2 380, 2 অর্থাৎ 400 সিসি। অতএব কি বলা যেতে পারে যে 27 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে 400 সিসি বা কিউবিক সেন্টিমিটার অথবা ঘন সেমি। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে বয়েলের সূত্র থেকে আরো একটা অঙ্ক দেখা যাক। বলছে একটি হ্রদের তলদেশ থেকে বায়ু বুদবুদ উপরে উঠে এলো। বুদবুদের আয়তন 6 গুণ বেড়ে গেলে হ্রদের গভীরতা কত? তাহলে এখান থেকে আমার দেখতে হবে, বয়েলের সূত্র অনুযায়ী দেখা যাক কি লিখবো আমি। P1 সমান আমি লিখলাম P, V1 সমান লিখলাম V, কারণ আমরা জানি না কত। তারপর বলছে P2 অর্থাৎ যখন বুদবুদটি তলদেশ থেকে উপরে উঠে এলো, উপরে উঠে আসার অর্থ মানে ব্যাপারটা যদি এরকম হয়, একটা হ্রদের তলদেশ থেকে বুদবুদ উঠে এখানে এলো, এখানে আসার অর্থ হলো এখানকার চাপটা হলো বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ সমান কত হবে? 1 atm, মানে 1 অ্যাটমসফিয়ার চাপ, 1 বায়ুমণ্ডলীয় চাপ, বা এটাকে 76 সেমি এইচজিও বলা যেতে পারে। V2 কত? V2 সমান বলা হচ্ছে যে তলদেশের যে আয়তন ছিল তার 6 গুণ অর্থাৎ 6V।
তাহলে এখান থেকে আমি কি বের করব, পি বের করব। তো দেখা যাক পির মান কত হয়, P1 এর মান, অর্থাৎ উপরে আসলে চাপটা কত হবে দেখা যাবে। না, ভুল হলো, নিচে চাপটা কত সেটা বের করতে হবে, অর্থাৎ এই পির মান বের করতে হবে। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2, অর্থাৎ P1 is equal to P2 V2 by V1। P2 সমান 76 সেমি পারস্তম্ভের চাপ, V2 সমান 6V, V1 সমান V, অর্থাৎ এখানে চাপ হচ্ছে 76 ইন্টু 6। তো এখন প্রশ্ন হলো, আমার বের করতে বলা হয়েছে এই গভীরতা কত। তো এইখানে যে চাপটা হবে, যেটা আমরা ধরছি P1টা হবে এই বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপ প্লাস এই উচ্চতার যে চাপ, দুটোর যোগফল। অর্থাৎ আমরা বলতে পারি যে P1 is equal to P2 plus H rho G। তো সেখান থেকে আমি কিভাবে বের করতে পারি, P2 মানে এক বায়ুমণ্ডলীয় চাপ, সেটা কত, সেটা হলো 76 সেমি পারস্তম্ভের চাপ, অর্থাৎ 76 ইন্টু 13.6 ইন্টু 980, আর এটা হলো H রো অর্থাৎ 1, G অর্থাৎ 980। এটা সমান কত হবে, 76 ইন্টু 6 ইন্টু 13.6 ইন্টু 980। যেহেতু P1 সমান 76 ইন্টু 6 পারস্তম্ভ চাপ, অর্থাৎ 76 ইন্টু 6 ইন্টু 13.6 ইন্টু 980। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 980 সব জায়গায় কমন আছে, অর্থাৎ 980 কে দিব্যি বাদ দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে 980টা বাদ দিয়ে দিলাম, দিলে কি পাচ্ছি আমি, ওদিকে পড়ে থাকতি H সমান 76 ইন্টু 13.6 মাইনাস 76 ইন্টু, ভুল হয়ে গেল, 76 ইন্টু 6 ইন্টু 13.6 মাইনাস 76 ইন্টু 13.6, অর্থাৎ 76 ইন্টু 5 ইন্টু 13.6। এটা যদি হিসাব করা যায় তাহলে আসবে, ক্যালকুলেটর তো নেই এখানে, ওরাই হিসাব করে দিয়েছে, 5168 সেন্টিমিটার বা 51.68 মিটার। অর্থাৎ এই যে হ্রদটি আছে, এই হ্রদের গভীরতা হলো 51.68 মিটার। দেখো তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ব্যাপারটা আরেকবার বলি, এই পয়েন্টে চাপকে ধরে নেওয়া হলো P1, এই পয়েন্টে আয়তনকে ধরা হলো V1 অর্থাৎ V। যখন বুদবুদটি উপরে উঠে আসছে এই পয়েন্টে, তখন চাপ এক বায়ুমণ্ডলীয় চাপের সমান, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভ। যখন এইখানে উঠে আসছে, তখন এখানে যা আয়তন ছিল তার 6 গুণ হয়ে যাবে, অর্থাৎ 6V। এবার বয়লের সূত্রে ফেলে দিলাম, বয়লের সূত্রে ফেলে দিলে আমরা দেখতে পাচ্ছি যে তলদেশে চাপ হচ্ছে 76 ইন্টু 6 সেন্টিমিটার পারস্তম্ভ।
আমরা জানি এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেন্টিমিটার ইন্টু 13.6 ইন্টু 980। যেহেতু আমার বায়ুমণ্ডলীয় চাপ এখানে চাপ হলো 76 ইন্টু 6, অর্থাৎ 76 ইন্টু 6 ইন্টু 13.6 ইন্টু 980। এটা হলো P1। P1 সমান কি P2 প্লাস H rho g। এটা কোথা থেকে পেলাম? P2 এই কারণে, এইটুকু হলো P2 বাতাসের চাপ, এইটুকু হলো জলের চাপ। তাহলে এই বিন্দুতে চাপ হলো উপরের বাতাসের চাপ এবং এই H হচ্ছে তার জলের চাপ। তাহলে P2 76 ইন্টু 13.6 ইন্টু 980, এখানে আমরা পেয়েছি 76 সেমি। আর H rho g হলো এটা জলের চাপ। জলের চাপ কি? H, জলের ঘনত্ব 1, অভিকর্ষতল 980। এখান থেকে আমরা তিন দিক থেকে 980 কেটে দিলাম, দেওয়ার পর এদিক পেয়ে গেলাম H1, অর্থাৎ H1 এটা মাইনাস এটা অতএব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আসছি আমরা চার্লসের সূত্রে। চার্লসের সূত্র, চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র যদি দেখা যায়, চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে Vt V0 * 1 + T / 273। এখান থেকে আমরা কাল পেয়েছিলাম V ভ্যারিজাস T। আবার বয়েলের সূত্র অনুযায়ী V ভ্যারিজাস 1/P, অর্থাৎ V ভ্যারিজাস T/P। V KT/P। এখান থেকে যদি আমরা সূত্রটা এক জায়গা করে নিই তাহলে কি পাবো? PV/T = K। অর্থাৎ যদি কোনো গ্যাসের প্রাথমিক আয়তন P1, চাপ P1, আয়তন V1 এবং তাপমাত্রা T1 হয়, তাহলে অন্তিম চাপ P2, আয়তন V2 এবং তাপমাত্রা T2 এটা হবে। এটা চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র, এটা আগের দিন করিয়েছি। এবার যদি এরকম একটা গ্রাফ আমরা তৈরি করি, গ্রাফটা কি? গ্রাফটা হলো T ভার্সেস PV/T। এটা কি রকম হবে? T ভার্সেস নয়, P ভার্সেস। এটা কি রকম হবে? এটা হবে এরকম, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে PV/T কনস্ট্যান্ট, অর্থাৎ PV এবং PV/T এর মান সর্বদা ধ্রুবক। তাহলে P এর মান যদি সামথিং একটা কিছু হয়, তখন PV/T এর মান এত। P এর মান বাড়লেও PV/T এর মান কোনোভাবেই বাড়বে না। না বাড়ার অর্থ হলো y এর মানটা সর্বদা একই থাকছে। তাহলে এটা হলো PV/T ভার্সেস P এর গ্রাফ। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাস যদি না হয় তাহলে কি হবে? আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলা যেতে পারে যে আদর্শ গ্যাস কাকে বলে। তাহলে আদর্শ গ্যাসের সংজ্ঞাটা একটু জেনে নেওয়া যাক। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় শর্ত কি? আদর্শ গ্যাসের ভর নগণ্য, মানে আদর্শ গ্যাসের যে কণাগুলি দিয়ে গ্যাস তৈরি হয় সেই গ্যাসের
কণাগুলির ভরের সমষ্টি আমরা নগণ্য ধরে নিতে পারি, মানে নেই বললে চলে। 3 নম্বর, এদের আয়তন নগণ্য। এই সমস্ত বৈশিষ্ট্য হলো আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাস হলো এই সূত্রগুলো মেনে চলবে না। কি? প্রথম জিনিস হলো বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না। বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না। দ্বিতীয়টা কি? ভর আছে। কারণ আমরা জানি পৃথিবীতে যত গ্যাস আছে সব গ্যাসেই অণু এবং পরমাণু দিয়ে তৈরি। যেহেতু অণু এবং পরমাণুর ভর আছে, তাই তাদের ভরকে আমরা নেগলেক্ট করতে পারি না। তাই কিছু না কিছু ভর আছে, তাই বাস্তব গ্যাসের ভর আছে এবং এদের জায়গা দখল করে এরা। কারণ গ্যাস অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন, তারা তো একটা জায়গা দখল করবে। তাহলে খুব প্রেসার দিলে একটা সময় আসবে যখন গ্যাসের অণুগুলি পরস্পর কাছাকাছি এসে গিয়ে তরল হয়ে যাবে। অর্থাৎ এগুলো হলো বাস্তব গ্যাস। এবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা পিভি ভার্সেস টি গ্রাফটা তৈরি করি, তাহলে সেটা হবে এরকম। এটা আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। অর্থাৎ প্রথমে কিছুটা নেমে যাবে, তারপর আবার উঠে যাবে। তাহলে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পিভি ভার্সেস পিভি বাই টি ভার্সেস পি এর গ্রাফ এরকম হবে। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, একটু দেখি। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ে দ্বিগুণ হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? তো প্রথমে দেখা যাক T1 P1 V1। T1 কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইখানে একটা কথা হলো ক্যাপিটাল টি মানে কেলভিন, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমাকে কেলভিনে নিয়ে যেতে হবে। কি করতে হবে? 0 প্লাস 273 ইকুয়াল টু 273 কেলভিন। চাপ কত? চাপকে আমি ধরে নিলাম P, এই চাপ আয়তনকে আমি ধরে নিলাম V। তারপরে বলছে যে এটাকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে আমরা কি জানি? যে গ্যাসের চাপ এবং আয়তন দুই বাড়ে। তো দেখা যাক কি বলছে। চাপ এবং আয়তন দুটোই দ্বিগুণ হলো, অর্থাৎ P2 হয়ে গেল 2P, V2 হয়ে গেল 2V, T2 কত সেটা আমরা বের করার চেষ্টা করব। তো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এখান থেকে আমরা বলতে পারি T2 is equal to P2 V2 বাই P1 V1 আর উপরে T1। P2 এর মান কত? 2P, V2 এর মান 2V, T1 এর মান 273, P1P V1V, V V P P কেটে গেল, 3 4 12, 7 দুগুণে 14 একে 15, 2 দুগুণে 4 একে 5, 552 কেলভিন। ভুল 4, 3 4 12
4 7 28, একে 29, 4 2 8 একে 9, 992, 4 2 8 আর 2 10, হাজার 92 কেলভিন। কেলভিনকে যদি আমরা সেন্টিগ্রেডে নিয়ে যাই তাহলে 1092 মাইনাস 273, 9 3 12, 7 1 8 1 9, 2 819 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা অঙ্ক করা গেল। নেক্সট একটা প্রশ্নে আমরা আসব, সেটা হলো অ্যাভোগাড্রো সূত্র। বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলছেন, যদি দুটি এরকম পাত্র নেওয়া যায়, যে পাত্র দুটি আয়তন একই, মনে করো 3 লিটার, এই পাত্রটিও আয়তন 3 লিটার, এই পাত্র দুটির মধ্যে গ্যাস ভরে দেওয়া হলো এবং এই পাত্র দুটির তাপমাত্রা একই 25 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার। এর মধ্যে গ্যাস ভরে দেওয়া হলো, যেমন এর মধ্যে মনে করো ভরে দেওয়া হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, এর মধ্যে অক্সিজেন গ্যাস, এবং এদের চাপও সমান, অর্থাৎ মনে করো এটা 76 সেমি পারস্তম্ভের চাপ, এটাও 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে কি হবে, তাহলে যা হবে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছেন এর মধ্যে যতগুলি পরমাণু থাকবে, ভুল বললাম, এর মধ্যে যতগুলি অণু থাকবে এর মধ্যেও ততগুলি অণু থাকবে, তার মানে এর মধ্যে যদি n সংখ্যক অণু থাকে এর মধ্যেও n সংখ্যক অণু থাকবে। তাহলে এই সূত্র অনুযায়ী কি বলছে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছেন যে নির্দিষ্ট উষ্ণতায় একই আয়তন সব গ্যাসে সমান সংখ্যা অণু থাকে, সরি ভুল বললাম, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যা অণু থাকে। তো এখান থেকে বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা সূত্র দিচ্ছেন, কি রকম, যদি যদি এই আয়তনটা মোলার আয়তন হয়, এই মোলার আয়তন জানার আগে আমাকে জানতে হবে মোল কাকে বলে, সেটা আগে জানা যাক, মোল কাকে বলে, তারপর আসবো আমরা মোলার আয়তন। ধরা যাক কার্বন ডাই অক্সাইডের একটি অণু, কার্বন ডাই অক্সাইডের একটি অণু কি কি দিয়ে তৈরি, একটি কার্বন যার ভর সংখ্যা 12, দুটি অক্সিজেন যার ভর সংখ্যা 16 প্লাস 16 সমান 32, সব সূত্র মিলে আমরা পাচ্ছি 44, অর্থাৎ একটি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44। এই 44 এর এককটা কি, 44 এর একক অনেকে আমরা ভুল করে বলে থাকি গ্রাম, কিন্তু না, একটা কার্বন ডাই অক্সাইডের অণু এতটাই নগণ্য যে তার ভর 44 গ্রাম হতে পারে না। তাহলে সেটা কত, সেটা কত যদি আমরা হিসাব করি, এই যে ভর সংখ্যাটা আগে আমাদের জানতে হবে, ভর সংখ্যাটা আসলে কি, যেমন কার্বন, কার্বন কি দিয়ে তৈরি, কার্বন 6টা প্রোটন এবং 6টা নিউট্রন দিয়ে তৈরি, 6টা ইলেকট্রন আছে যাদের ভর খুব নগণ্য। তো আমরা জানি একটা প্রোটনের ভর 1.6725 into 10 to the power minus 24 গ্রাম, একটি নিউট্রনের ভর
1.675 into 10 to the power minus 24 গ্রাম। তো দেখা যাচ্ছে এখানে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, তাই সবগুলোকেই আমি প্রোটন ধরে নিতে পারি। তাহলে যদি আমরা সবগুলোকে প্রোটন ধরে নিই, তাহলে এই কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? 44 into 1.6725 into 10 to the power minus 24 গ্রাম। এই যে -24 গ্রাম, এটা মানে কি? এটা মানে হলো 1 গ্রামকে একের পরে 24টা শূন্য দিয়ে ভাগ করলে যত হয়, তার মানে একটা কার্বন ডাই অক্সাইডের ভর এতটাই নগণ্য যে আমরা কল্পনাও করতে পারবো না। তাই এইটা আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা শুধুমাত্র 44 সংখ্যাটাকে ব্যবহার করি এবং একে আমরা বলি আণবিক ভর, বা কখনো কখনো পরমাণুর ক্ষেত্রে তখন আমরা বলি ভর সংখ্যা। তো একটা কার্বন ডাই অক্সাইড অণুর ভর এত নগণ্য, কিন্তু যদি আমি অসংখ্য কার্বন ডাই অক্সাইড যোগ করি তাহলে কি হবে? একটা সময় আসবে যখন কার্বন ডাই অক্সাইডের ভর 1 গ্রাম হয়ে যাবে। অসংখ্য কার্বন ডাই অক্সাইড এক জায়গায় করব, একটা সময় আসবে যখন সেটা 44 গ্রাম হয়ে যাবে। মানে অনেক কার্বন ডাই অক্সাইড যদি আমি এক জায়গায় করি তাহলে সেটা 44 গ্রাম হবে। যদি 44 গ্রাম হয় তাহলে সেখানে কতগুলি অণু নিলে তবে 44 গ্রাম হবে? তো দেখা যাক কতগুলো অণু নিলে সেটা 44 গ্রাম হবে। তো প্রথমে আমরা কি বলতে পারি যে 44 into 1.6725 into 10 to the power minus 24 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা কত? একটা। কারণ একটা কার্বন ডাই অক্সাইডের ভর এত, তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা কত হবে? 1/এটা, অর্থাৎ 44 into 1.6725 into 10 to the power minus 24। আর 44 গ্রাম যদি কার্বন ডাই অক্সাইড করতে চাই, যেহেতু আণবিক ভর 44, তাই আমি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড করতে চাই, তাহলে সেটা কত হবে? সেটা হবে 44 into 44/1.6725 into 10 to the power minus 24। 44 কেটে গেল। এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটা 6 পয়েন্ট সামথিং into 10 to the power 23 হবে। পুরোপুরি 6 নয়, এই 5.9 এরকম আসবে। এবার বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন, তিনি ওটাকে হিসাব করে দেখিয়েছেন 6.022 into 10 to the power 23। তোমরা ক্যালকুলেটরে এটা ফেলে দেখতে পারো, সেটার মান এই রকম আসবে, এর কাছাকাছি। এখন কথা হলো এটা মিললো না কেন? পুরোপুরি না মিললেও কাছাকাছি মিলেছে। এর কারণ হলো আমরা এখানে 1.6725 এটা শুধুমাত্র প্রোটনের ভর ধরেছি। প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু সামান্য হলেও আলাদা, কারণ এখানে 25 আছে, নিউটনের ভরের ক্ষেত্রে সেখানে 5। তাহলে দুটো যদি একসঙ্গে নিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই জিনিসটা পাবো। তো এই জিনিসটা ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 44 গ্রাম যদি কার্বন ডাই অক্সাইড নিই সেখানে আমরা অণু সংখ্যা পাচ্ছি এত। যদি আমি 32 গ্রাম অক্সিজেন নিই তাহলে সেখানে কি হবে? সেখানে এই 44 এর জায়গা হবে 32, এই 44 এর জায়গা 32, 44 44 32 32 কেটে যাবে, সেক্ষেত্রেও আমরা পাবো 6.022 into 10 to the power 23। এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আর এই যে 44টা, এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইডের 1 মোল কার্বন ডাই অক্সাইড। 32 গ্রামকে বলা হয় 1 মোল অক্সিজেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি এটাকে আমরা সংজ্ঞার আকারে লিখি তাহলে কি হবে? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে
তাকে বলা হয় 1 মোল বা গ্রাম অণু। গ্রাম অণুটা অতটা বুঝতে হবে না, 1 মোলটাই বোঝো। তার মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। এখন কিন্তু 44 গ্রাম, শুধু 44 বললে হবে না, 44 গ্রাম, আমরা যে গ্রাম বুঝি সেই গ্রাম। 1 মোল অক্সিজেন অর্থাৎ 32 গ্রাম। 1 মোল হাইড্রোজেন অর্থাৎ 2 গ্রাম। এখন কথা হলো এই 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তো এই আয়তন জানার আগে একটা জিনিস জানতে হবে, গ্যাসের আয়তন অনেক কিছু জিনিসের উপর নির্ভর করে, তার মধ্যে একটা জিনিস হলো চাপ এবং আয়তন, সরি ভুল বললাম, চাপ এবং উষ্ণতা। চাপ যদি কম হয় আয়তন কম, চাপ যদি বেশি হয় আয়তন কম হবে, উষ্ণতা যদি বেশি হয় তাহলে আয়তন বেশি হবে। তাহলে এখানে আমার কন্ডিশন বলে দিতে হবে, এখানে কন্ডিশন বলে দেওয়া আছে এসটিপি বা কেউ কেউ জানো এনটিপি। এটা মানে কি? এটা মানে হলো নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। টেম্পারেচার কত? 0 ডিগ্রি সি, প্রেসার কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভ। এই চাপ এবং উষ্ণতায় যদি আমি রাখি তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের যে আয়তন হবে তাকে বলা হবে তার মোলার আয়তন। 1 মোল অক্সিজেনের যে আয়তন হবে অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের যে আয়তন হবে তাকে বলা হবে অক্সিজেনের মোলার আয়তন। 1 মোল হাইড্রোজেনের যে আয়তন হবে অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেনের যে আয়তন হবে এই কন্ডিশনে তাকে বলা হবে মোলার আয়তন। এবং প্রতিদিনের ক্ষেত্রে দেখা গিয়েছে এই মোলার আয়তনের মান হলো 22.4 লিটার। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম হলে 22.4, অক্সিজেনের ক্ষেত্রেও হাইড্রোজেনের ক্ষেত্রেও। অর্থাৎ পৃথিবীতে যত গ্যাস আছে সব গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তবে এটা কিন্তু এক্সাক্ট নয়, এর কাছাকাছি হয়, কারণ পৃথিবীতে যত গ্যাস আছে কেউই আদর্শ গ্যাস নয়, সবগুলো বাস্তব গ্যাস। তো ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা আসবো আদর্শ গ্যাসের সমীকরণ। সেটা কি? আমরা চার্লস এবং বয়েলের সূত্র সমন্বয় করে দেখেছি PV/T = K। তো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে যদি আমি 1 মোল গ্যাস নিই তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে PV/T = R। এই R কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। অর্থাৎ K এর জায়গায় শুধুমাত্র R হয়ে গেল। তো যদি 1 মোল না হয়ে n মোল গ্যাস হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে হবে PV/T = NR। 1 মোল গ্যাসের ক্ষেত্রে এখানে 1, n মোল গ্যাসের ক্ষেত্রে এখানে n, এবং এই সূত্রটা কনভার্ট হয়ে যাচ্ছে PV = nRT, যেখানে n হলো মোল সংখ্যা। এবারে মনে করো কোনো কারণে বলা হলো 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তো 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড কে আমার মোলে নিয়ে যেতে হবে। কি করব? তাহলে আমরা জানি 44 গ্রাম হলে 1 মোল, 1 গ্রাম হলে কত? 66 গ্রাম হলে কত? তো 66 গ্রাম এটাকে আমরা লিখবো এইভাবে, ছোট m অর্থাৎ ভর